যাবে না। ওর হৃদয়টাকে উচ্চাসার পোকায় কেটে ঝাঁঝরা করে দিয়েছে। জয়ন্তদা তুমি? আমি অনেক চেষ্টা করেছিলাম। যে কুকুর একবার লোকরা খাবারের স্বাদ পেয়েছে, শত চেষ্টা করলেও তাকে তার স্বভাব বদল করা যায় না। তাই বলে তাকে ফেরাবার চেষ্টা করবো না জয়ন্তদা। নীতিশ সে চাকরি ছাড়তেও চেয়েছিল, তুমি পুলিশের চাকরি পেয়েছো, সে হাসিতে খুশিতে হেঁটে হয়েছিল, কিন্তু আমার অন্তর্বিচার দাদা আবার তাকে জোর করে ঠেলে দিচ্ছে ওই পথে। তুমি তো চোপাটির দাদা, তুমি তাকে আটকাতে পারছো না। কি করে পারবো জয়ন্তদা? বেকারত্বের আনিবাজে আমাদের সব ক্ষমতা কেড়ে নিয়েছে। কিন্তু আমি তো এখন বেকার নই, আমি পুলিশে এসআই পোস্টে চাকরি পেয়েছি। ইচ্ছা করলে গোপাটিকে আপনি কি সেই শুভঙ্করদার কথা বলছেন? কেন চিনতে পারছো না? কি করে চিনবো জয়ন্তদা? পোশাক আশাক পাল্টে যাবার সঙ্গে সঙ্গে আপনার কথাবার্তা ধরনও পাল্টে গেছে। বেলা যখন 9টা বাজে তখন কি আর ঘড়ির কাঁটা 6টার ঘরে থাকে? থাকে না জয়ন্ত, থাকে না। সেই জন্য বুঝি তোমার হাতের বিরিয়াত সিগারেটে রূপান্তরিত হয়েছে। নীতি! সেই জন্য বুঝি তুমি ছাঁটাই করা শ্রমিকের পরনে আর ম্যাচ করা প্যান্ট শার্ট। নীতি! জানো কি দাদা, তোমার ওই জীবনের হয়েছে একদিন বেলা 12টা বাজবে। ঠং করে ঠিক রাত 12টা জেল করার ঘড়িতে বাজলো বরিশালের যে অশ্বিনী কুমার দত্তের নির্দেশ, ব্যারিস্টার হেমচন্দ্র ঘোষের নির্দেশ, ডক্টর পিএর মিত্রের নির্দেশ, যেমন করেই হোক জেলখানা থেকে পালাতে হবে। তাই আমি আর রহমত ভাই ঠিক এমনি করে পা টিপে টিপে হাজির হলাম ওই ফটকের সামনে। ব্রিটিশ সরকারের সেন্ট্রি তখন ঘুমোচ্ছে। তাই আমি আর রহমত ভাই এই মিলি করে ঝাঁপিয়ে পড়লাম ওই ইংরেজি পাঁচটা কুত্তার সুখের সংসারে পাহারাদার জগদীশ দত্ত। তুমি তোমার মিথ্যে সুখ বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। চুপ করুন! আমি করার জায়গা পাই। পাগলামি আপনি করছেন জগদীশ দা। জয়ন্ত! তুমি সুখে মাথা মাতাল হয়ে গেছো দাদা। ওর সামনে কথা বলবে রে। তোর আমার কাছে কথা বেরিয়ে যেতে চাইছে, আমি কিন্তু সেই কথা পাবো না। कदम कदम बढ़ाए जा, खुशी से भी गए जा। একদিকে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, অন্যদিকে ভালোবাসার শেষ সম্রাট সাহেব শাহ বাহাদুর শাহ। একদিকে দাঁড়িয়ে বলছে মেরে ঝাঁসি সঙ্গে নেই, সাহেব শাহ বলছে সিপাহীর বিদ্রোহে প্রথম সিপাহী মঙ্গলগঞ্জের মতো ব্রিটিশের রাইফেল ব্রিটিশ খানে ধরে চলছে। তোমরা সবাই সুখ স্বপ্নের আমার একমাত্র ভাইটিকে আমি লাল বেনারসি পরিয়ে আমি দোকানিকে বিয়ের পিড়িতে বসতে দেবো না, আমি তাকে বিয়ে করতে দেবো না। সে বিয়ে করলে আমার বাড়ি হবে না, সে শ্বশুর বাড়ি চলে গেলে আমার স্বপ্ন মরে যাবে। তোমার স্বপ্নকে বাঁচাতে গিয়ে আমি আমার কাকা বাবুর স্বপ্ন আর ওই গোপাটির ভালোবাসাকে মরে যেতে দেবো না, কিছুতেই না। আমি চাই দোকানের সাহায্যে নিজেকে বড় করতে। আমি নিত্য মধ্যবিত্তকে গরিব হয়ে গেছি, তাই দোকানিকে হারিয়ে আমি সর্বহারা হতে চাই না। তাই তোমাদের শুভ ইচ্ছাকে মাটিতে ফেলে তার উপর সুখের ঘর করতে চাই। আমি দরিদ্র নিম্ন মধ্যবিত্তের কল্পনার ব্যারিকেড ভেঙে ভালোবাসার মাটিতেই সংগ্রামের নিশান ওড়াতে চাই। আমি অন্ধকার থেকে প্রাচীন পথ ও নতুন পথকে বিশ্বাসের সীমানায় ফিরিয়ে আনতে চাই। আমি পুরনো পচা পথ, গাড্ডায় ভরা নতুন রাস্তা আর ভালোবাসার মাইলস্টোনকে টেনে উপড়ে ফেলে দিয়ে আমি হতে চাই আধুনিক যুগের নতুন বিজ্ঞাপন। আমি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা
শহীদ মিনার। আমার কাছ থেকে একটু দূরে আছে বিনয় বাদল ফুলের বাগ। পাশেই মুখ উপড়ে পড়ে আছে সিধু কানু লহ। বিস্তীর্ণ তিন দিন এলাকা জুড়ে রয়েছে মহান 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 আমার নিচে জমায়েত হয় বহু রাজনৈতিক দলের কর্মী, সব দলের নেতারাই মঞ্চে উঠে জনগণের দুঃখ ঘোষণার জন্য প্রতিশ্রুতি দেয়, যার কথা দেয় কিন্তু কথা রাখেন না। মানুষ দিয়ে তারা ফুটবল খেলে গদি টিকিয়ে রাখার লোভে শাসক দলের আমারই সামনে জনগণকে রাজি করে তাদের কাছে শেষ ঘটনায় পুলিশ চালায় নিজেকে ভেঙে তুলিয়ে আমি সর্বস্বরূপে টাকাও বোধ হয় অসুস্থ হয়ে পড়েছে। তুই একটু দেখ তো পাখি। আহা, আমার দেখার সময় কোথায়? এখনই কলকাতা থেকে পল্লী এন্টারপ্রাইজের মালিক আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আসবেন হয়, আমি এসে গেছি। জয় গুরু। টাকা নিয়ে আসছে, টাকা। ভক্তিমূলক ছবির জন্য নায়িকার সঙ্গে চুক্তি করতে এসেছে। জয় গুরু, টাকা নিয়ে আসবো না, এই জায়গায় 25,000 টাকা আছে। দাদা, দাদা, এই টাকার ব্যাগটা আলমারিতে রেখে ওই জয় রেস্টুরেন্ট থেকে মাংসের কাটলেট এবং ফিশ ফ্রাই নিয়ে এসো। যাচ্ছি। আমি এই দোকান থেকে ফিশ ফ্রাই আর গরম গরম কাটলেট বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ? আমি ভীষণ ভীষণ ভালোবাসি। আপনি ভুল বললেন মিস্টার গোস্বামী। আপনি কাটলেটের থেকেও মাংস খেতে বেশি ভালোবাসেন। দোপাটি না না, আজ থেকে তোমার ওই পুরনো নাম পাল্টে দিয়ে আমি তোমার নতুন নাম রাখলাম মিস সেলসেলা। জয় গুরু ডার্লিং। একটা গান গাও। গান, হ্যাঁ হ্যাঁ গান। 1942 সাল ভারত জুড়ে উত্তাল হয়ে উঠেছে ভারত ছাড় আন্দোলন। স্বাধীনতা পিপাসু অসংখ্য ভারতীয় গ্রামে গঞ্জে শহরে নগরে সভার পর সভা করে চলেছে। কবি জনগণকে জানাবার জন্য গান লিখলে গান। বলো 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 শুনে কবিরাদের গুরুবে ভালো বাবা জগৎ সবার শ্রেষ্ঠ আসুরবাদী। বলো 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 শুনে কবিরাদের গুরুবে ভালো বাবা জগৎ
আমার ভালো লেগেছে। জানে আর জানে বলি তো মেয়েটাকে তোর কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। কি এত সাহস? সারা গণপতি গোস্বামী যার জন্য সে 1 লাখ টাকার মালিক, যার জন্য রাম করে যে 2 নম্বর কারবার, সেই পরে পরের মুখ থেকে খাবার কেড়ে নিতে চায়। আমি সব কথা পুলিশকে বলে দেবো। কি বলবি তুই? এই সব চক্রের কতটুকু খবর তুই জানিস? সব জানি সব। আজকের এই গোস্বামী ভবন ছিল ব্যবসা দিবাকর মানুষের বাড়ি। তার সুন্দরী মেয়ে প্রতিমাকে বিয়ে করে জামাই হয়ে এলো জানোয়ার গণপতি গোস্বামী। শ্বশুরের বিশাল সম্পত্তি লোভ সামলাতে না পেরে তাকে মারার করলো ওই সারাসুরের বাচ্চা জানোয়ার গণপতি গোস্বামী। সে হাতে মারা করলো না, আমাকে দিয়ে এই পরেশ পালকে দিয়ে মারার করলো। এই ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল ব্যবসা দিবাকর মানুষে। আমি চুপি চুপি এসে এই বন্দুকটাকে জিপের বুকে চেপে ধরে তিনটে গুলি করছিলাম। ঠিক থাকো থাকো। বন্দুকের আওয়াজ শুনে ছুটে এলো গণপতি বউ। তাকে আমি গলা টিপে মারতে যাচ্ছিলাম। কি ভয়ঙ্কর দৃশ্য! কাঁদতে কাঁদতে ছুটে এলো কিশোর কুমার। তখন আমার মাথায় ঢুল জমে গেছে। এই তখনই তাকে আমি গলা টিপে মারতে যাচ্ছিলাম। ঠিক তখনই সেই লম্পট জানোয়ার খুনে গণপতি গোস্বামী এসে বলেছিল ওকে মেরো না পড়ে ব্যাংকের টাকা, ইন্স্যুরেন্সের টাকা, শেয়ার মার্কেটের টাকা সবই আদায় করে নিতে হবে না ভালো কিশোর কুমারকে দিয়ে। আপনি বলিনি সেদিনের কোনো কথাই আমি বলিনি। শয়তানটা আমার উপর অনেক অত্যাচার করেছে, তবুও আমি একটা কাগজেও সই করিনি। গণপতি গোস্বামী আমাকে পাগল সাজিয়ে রেখে দিয়েছে। কেন জানো? পাগলের কথা কেউ বিশ্বাস করবে না। পালিয়ে গিয়ে লুকোবো কোথায়? জানোয়ার গণপতিতে সব জায়গাতেই হাত আছে। এখানে থাকলে মারবে না। কেন মারবে না বলো দেখি? কেন? সই দরকার, সই। আমার সই না হলে যে কোনো টাকাই উঠবে না। তোমাদের একটা দামি কথা বলে রাখি। আমার একমাত্র ভাগ্নি ওই কালনাগিনী লোপাকে তোমরা যেন বিশ্বাস করো না। ওটা লম্পট বাপে লম্পট মেয়ে, স্বামীকেও না যাচ্ছে, তার কেউ না যাচ্ছে। এবার হয়তো সাংবাদিক শুভেন্দু বাবাকেও না যাবে। আর একটা কথা, আমাকে পাগল করে দেওয়ার জন্য শুভেন্দু বাবুর সম্বন্ধে সেই ফেল করা ডাক্তার পবিত্রকে আজ এখানে আসতে বলেছে। এই কথা কি ঠিক? আপনি সাবধানে থাকবেন। কি করে সাবধানে থাকবো? আগের ডাক্তার যখন আমাকে ইঞ্জেকশন দিয়ে চলে গেল তখনও আমি কিছু করতে পারিনি। যেই জোর করে ইঞ্জেকশন দিয়ে গেল অমনি দেখি হাজার কাকড়া পিঠে আমার দিকে তেড়ে আসছে। আমি চিৎকার করে বলেছি, বাবা! আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাবা মাকে চোখের সামনে মরতে দেখে কত বছর ছোটবেলা থেকে মাথা না করবো। আমার বাবি আদর এই অবস্থা। তুই যে এত পাপ করেছিস তার বিনিময়ে গণপতি তোকে কি দিয়েছে? অনেক অনেক টাকা দিয়েছে। সেই সময় তার মাথাটা আমার কাছে বিক্রি হয়ে গেছে। আর দোকান দপ্তর যৌবনের লোভে পড়ে পুরোনো দিনের কথা ভুলে গেছে। আমার গণপতি স্বামী গণপতিকে আমার চাই, তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে এলে আমি ওরা জানোয়ারকে জাল বানিয়ে দেবো। তার মানে
আবার মিথ্যা করে আমি অমিতা বচ্চন আর আসেনি লুকু এখনো আসেনি বুঝি ও আমার আসতে অনেক দেরি হয়ে গেল আপনি বসুন, আমি এক্ষুনি গিয়ে তাকে পাঠিয়ে দিচ্ছি। হাই শীতল, চলে আয়। আপনি ঠান্ডাটা গরম হ্যাঁ আরে আমার ওই ঠান্ডা ডাক্তার সাহেব আপনি আমি একটু গরম ঠান্ডা আর গরম পাঠিয়ে দাও আমি ঠান্ডা বলবেন জানো গরম গরমে গরমে জমি তো ভালো আরে সিনেমায় অভিনয় করতে গেলে না একটু গরম হওয়া চাই মানে আপনি আমাকে চেনেন না না আমি সারা পৃথিবী ডাইরেক্টরদের মধ্যে শ্রেষ্ঠ হ্যাঁ রিচার্ড অ্যাটেনব্রো আমার সঙ্গে হ্যান্ডশেক করে গেছে সত্যি সত্যজিৎ রায় আমার নাম শুনি না চমকে উঠে। আর মীনাংশা এরা ভয় আমার সাথে আসতেই পারে না। তাই নাকি হ্যাঁ আমি আপনাকে নিয়ে পড়বো কিছু নয় ছবি করবো একদম সুপার হিট ছবি কেন আকাশ থেকে চাঁদটা ছিটকে এসে ওকে নিয়েছে চেটে গেছে গায়ে মাংস। এই গাড়িতে নিয়ে কমিয়ে দেয় আচ্ছা আপনি কি ভেবেছেন বলুন তো বলি কি ভেবেছেন আমাকে একা পেয়ে আপনি যা খুশি তাই বলবেন অসভ্য কোথাকার দেখুন, অসভ্যতার একটা সীমা থাকা চাই আপনি কি ভেবেছেন আপনি কি জানেন আমি ওই গোস্বামী বাবুর পরম আত্মীয়া ইস আপনি এই বাড়িটাকে একবারে স্টুডিও করে ফেলেছেন সরি ম্যাডাম সরি কিছু মনে করবেন না আমি একজন ডাইরেক্টর তাই ছবির ডাইরেক্টর ডিরেকশন দিতে দিতে এই সংসারটা হয়ে গেছে আমার কাছে ছবি আর এই জীবন্ত মানুষগুলো হয়ে গেছে আমার কাছে আই ওয়ান্ট টু সে প্লিজ কিছু মনে করবেন না চলি ওহ, লোকটা পাগল নাকি ইস হায় 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 এই বাড়িটা কি সুন্দর সাজালো চারিধারে কত কত কি দিয়ে সাজানো প্রত্যেকটা ঘরে কত ওই স্টুডিও
লাগছে জানিস দারুণ ভালো লাগছে না শোন না শোন শোন আমার না খুব ভালো লাগছে বুঝলি তাহলে এক কাজ কর তুই তোদের ওই স্টুডিওটা একটু চালিয়ে দে তো দেখি তো আমি একটু নাচতে পারি কিনা আরে না না রেডি 1 2 স্টার্ট আপনারা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যান। পাগল বাবা বন্দুক নিয়ে এই ঘরে ছুটে আসছে। বন্দুকটা দেখলে ওই বাবাটা হাতে চলে গেল, আমি বুঝতে পারলাম না। পারবে না। আই চাপা দিয়ে আগুনকে কখনো চাপা দিয়ে রাখতে পারবে না। আমি প্রথমে গুলি করবো তোমাকে, তারপর তোমাকে, সব শেষে সেই সোনারের বাচ্চা আমার পকুনে গণপতি গোস্বামীকে। বন্দুকের ট্রিগার টিপলে অথচ বুলেট বেরোলো না। কি করে বেরোবে? বুলেট তো আমার পকেটে। যাও বলেছি, ধরে নিয়ে গিয়ে ওর ঘরে ঢুকিয়ে দাও। নিজের সামনে সিরিজ রেডি করে ডাক্তার পবিত্র করে আসছে। যাও নিয়ে যাও, আরে যাও। যখন সোনার পাট পাচার করছিল তখন থানা সেকেন্ড অফিসার জয়ন্ত সেন নাকি তাকে দেখে ফেলেছে। পুলিশ হয়তো আমার বাড়িটাকে রেড করতে পারে, সে বেরিয়ে ছুটিতে। তা হোক, আমি গণপতি গোস্বামী 10 মিনিটের মধ্যে সব কাজ হাসিল করে নেব, কিন্তু তার আগে ওই পাগলা প্রভাবের ব্যবস্থাটা আমায় করে ফেলতে হবে। পাকা করেছিল সোসাই, এখন বলুন পেশেন্ট কোথায়? পাশের ঘরে পরিস্থিতি আটকে রেখেছে পবিত্র। তুমি তাকে এমন মেডিসিন দেবে যাতে সে কোনোদিন উঠতে না পারে। একটা সুস্থ মানুষকে বলিস তো এমনি এমনি দেবে না, টাকা পাবে। আজ থেকে তুমি তার স্পেশাল ডাক্তার, প্রতি মাসে তুমি 5,000 টাকা পাবে। যাও। যাচ্ছি, তবে একটা কথা শুনে রাখুন, আপনাদের সাপুর মন্দিরে ওটার সব ব্যবস্থাকে আমি আবার তাপ দিয়ে একটা একটা করে উঠবে। রবি আমার নাম এবার চলো সুবলের বাচ্চা জয়ন্ত সেনের পালা। তাকে আমি হৃদয়হীন নিষ্ঠুর মতো ওই জল্লাদের হাতে তুলে দেবো। কারণ আসুন আসুন, কিন্তু বাবু আসুন। জয়গুরু, বাইরে কে আছিস? আমার গীতাখানা দিয়ে যা। এবার বলুন, আপনি বলুন, আমার কি ব্যবসার কথা জেনে ফেলেছেন? বাবা যা। তোমার গীতার কথা খুলে আমি রেডি করে রেখে দিয়েছি, তুমি গিয়ে পাঠ করতে শুরু করে দাও। এটা আমার মেয়ে, ভুল করে ঢুকে পড়ে। আপনার বোন বন্ধু মুখার্জি, মেজো প্রভৃতি। আমি লোপাকে নিয়ে চলে যাচ্ছি মেসোমশাই, আপনি কিন্তু আজ সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে একবার আসবেন। এটা আমার মেয়ে যা, অর্থাৎ যার রিপোর্ট শুনে আপনি আমার বাড়িতে এসেছেন। ওই মেয়েটি হলো সেই শুভেন্দু মুখার্জির স্ত্রী। How do you do, Mr. Goswami? আপনি কেমন আছেন? ভালো। I come for Lake Town and waiting for you. আপনি জলদি জলদি আপনার সমস্ত কথা আমার সাথে বলে আমাকে ছড়িয়ে দিন।
বলুন, এদের মধ্যে আপনি আপনার আসামিকে খুঁজে পেয়েছেন? না মিস্টার গোস্বামী, তাহলে কেন আমাকে না জানিয়ে এসে মশাই বাড়িতে এসছেন? শান্ত বাবু, হ্যাঁ, আপনি ছুটি দিন। আপনার রিপোর্টার দাদা থানায় গিয়ে বললো, "ওই, একটা রিপোর্টারের কথা আমরা শুনবো, এটা আপনি ভাবলেন কি করে?" হ্যাঁ, পুলিশের কাজে আপনি নতুন এসেছেন, মনে রাখবেন আমরা এখন জনগণের সেবক নয়, জনগণই হচ্ছে আমাদের সেবক। হ্যাঁ, যান অফিসে চলে যান। আমার করবেন সোর্সের ভিতরে যে ভূত ঝুঁকে বসে আছে তা আমার জানা ছিল না। যান তো বাবু। আপনি শুধু এদেশে একা বড় স্যার নয়, এদেশে আরো অনেক বড় স্যার আছে। ভালো বলে কি হয়েছে মশাই? ভালো বলে টাকা বাবাজি, ভালো বলে বাড়ি গাড়ি সুখ শান্তি, আর সেগুলো অর্জন করতে হলে টাকা চাই, অনেক অনেক টাকা। টাকা ছাড়া এই উপভোগের পৃথিবীতে সব কিছুই ফাঁকা। জয়গুরু। পয়সাকে পরমাত্র মনে করে আমি অগ্রগতির পথে এগিয়ে যাবো। আমি জানি, আমি বুঝি পয়সায় মানুষের জীবনে কল্যাণ এনে দেয়। তাই পয়সা দিয়ে আমি সুখ শান্তি ভালোবাসা কিনতে চাই, আর উপকার কিনতে চাই যৌবন পল্লী নারী। নারী জাতি মুক্তির জন্য নারীকে বেরিয়ে আসতে হবে। জনৈক দেশসেবকের বক্তব্য। কলকাতা 24শে অক্টোবর স্টাফ রিপোর্টারের প্রতিবেদন। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সহিত জানাতে বাধ্য হচ্ছি, আজকের নারীরা ঘরে থাকে কতক্ষণ যে ঘর থেকে তারা বেরিয়ে আসবে? সংবাদপত্রের মধ্যে গ্রামবাংলার নারীরা পড়েন না, কারণ নগর সভ্যতা তাদের মানুষ বলে মনে করে না। দয়া করে তোমার 1 নম্বর সংবাদ দেখুন। এই, তুমি আমাকে অযোধ্যা ইনারা দেখাতে নিয়ে চলো না। আর ট্রেনের পথে ওনারা তো সূর্য মন্দিরটাও দেখে আসবো। অনেক টাকা খরচ হয়ে যাবে বাবা। তাতে কি হয়েছে রে বাবা? আরে বাবা, তুমি তো মামলায় সত্যকে সবসময় মিথ্যে করে অনেক টাকা ইনকাম করছো। আমি তো তোমার জন্য করছি। কিন্তু আমি যে তোমার কাছে পুরনো হয়ে যাচ্ছি। তাই বুঝি অজন্ত্ররা গোয়াচিতে মহারাজের সূর্য মন্দিরে গায়ে খোদাই করা বাস করছে। নরনারী শেক্সপিয়ার থেকে নিজেকে নতুন করে তৈরি করতে চাই। হ্যাঁ, আর আমিও না তোমাকে নতুন করে কাছে পেতে চাই। ঠিক আছে, এবার আমরা পূজার ছুটিতে বেড়াতে যাই। সত্যি? সত্যি সত্যি ওরা পুজোর ছুটিতে বেড়াতে যায়, কিন্তু স্ত্রীকে সঙ্গে না নিয়ে বেড়াতে যায় অন্য মেয়েকে নিয়ে। কোথায় যায়? সেই দার্জিলিং অথবা মুসৌরি পাহাড়, সেই হিল স্টেশনে। 2 নম্বর সংবাদ। জীবনে বাঁচতে হলে বাঁচো না। জীবনে বাঁচতে হলে বাঁচো না।
নৌকা দিয়ে বড় জায়ের ভাই পবিত্রকে নিয়ে যায় দীঘা অথবা পুরী, সেই সমুদ্র সৈকতের 3 নম্বর ব্যভিচারের ছবি। ওগো গোপিয়া মৌমাছি এসো কাছাকাছি। অবক্ষয়ের এই সংবাদপত্রে ছাপা হয় না, বিজ্ঞাপনের কলম বাড়ছে, রঙিন ছবি ছাপছে, আবার সেই রঙিন ছবি ওই ডাস্টবিনে গিয়ে পড়ে হয়ে যাচ্ছে ময়লা কাগজ। আমি সেই ময়লা কাগজ কুড়িয়ে কুড়িয়ে বাতিল সংবাদের বোঝা বয়ে নিয়ে যাচ্ছি। আজকের সাংবাদিক শুভেন্দু মুখার্জির সঙ্গে দেখা করতে 1937-এর সঙ্গে 1986-এর এক বিস্ময়কর সাক্ষাৎকার। কেমন আছো 1986? ভালো নেই 1937 কতখানি খারাপ? কতখানি খারাপ হলে মানুষের চোখে ঘুম আসে না, মানুষ হাসতে ভুলে যায়, চোখের সামনে দুর্নীতি হচ্ছে দেখেও মানুষ বোবা হয়ে থাকে, কোনো প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করবে কি করে? সময় কোথায়? সময় আছে কিন্তু সাহস নেই। সাহস থেকেও তো লাভ নেই, কারণ মুখ খুললেই লাশ হয়ে যেতে হবে। না, 1937-এ প্রতিবাদ ছিল, 1986-তে প্রতিবাদ মারা গেছে। 1937-এ মানুষ মানুষকে ভালোবাসত, বাবা ছিল স্বর্গ, মা ছিল গরিয়সী। 1986-তে মানুষ সত্যি কথা বলতে ভুলে গেছে। দেশ জুড়ে চলছে বিলাসের ঘোর দৌড়, ছোট পরিবার, সুখী পরিবার, এক ভাই রাশিয়া তো আর এক ভাই আমেরিকা। ধুতি পরা বাবা আজ প্যান্ট পরছে, শুধু শুধু ডুবরে ডুবরে কাঁদছে কত ভাগিনী মা। 1986, তুমি কি একবার 1937-এ ফিরে যেতে পারো না? যদি পারো তো এসো। আমি 1936 জায়গায় গিয়ে দাঁড়িয়ে সারা ভারত জুড়ে ঘুরে তুলি অমানবিকতা, অপসংস্কৃতি, অবক্ষয়ের বিরুদ্ধে ভারত জুড়ে আন্দোলন। আমি বিগত দিনের কথা ভাবছিলাম কেন, কি হবে ভেবে যে যার আপন পথে চলছে। উপাসনা আজ বিকিয়ে গেছে উপাসনার হাটে, স্ত্রী যেন বড় স্ত্রীর মতো এসে বলছে, এই যে সাংবাদিক বাবু, তুমি নাকি বোনের বিয়ে ঠিক করেছো। কার মুখে শুনলে? যার মুখে শুনি না কেন? তোমার জায়ের মুখে না তোমার দেওরের মুখে? আরে বাবা, ওরা আমাকে বললেও কথাটা তো সত্যি। আমি কি সত্যি ছাড়া কখনো মিথ্যে কথা বলেছি পার্বতী? তবে বিদিশার বিয়েটা হয়ে গেলে
আমি একটু কথা কম বলতে চেষ্টা করবো। দেখো, তুমি কথা কম বলো আর বেশি বলো তাতে আমার কোনো আপত্তি নেই। আমার শুধু চাই টাকা, টাকা। ওই দেখো, তুমি যদি ওই 2 নম্বরই লোকগুলোর কাছ থেকে টাকা নিতে, তাদের কথা তুমি সংবাদপত্রে দিতে, তাহলে আমাদের কত টাকা হতো। আর ওই ঠাকুরপোর মতো আমাদের বাড়ি হতো, গাড়ি হতো। আর এই গাড়িতে চেপে বাড়িতে ককটেল দেওয়ার পার্টি দেওয়ার জন্য আর তোমার ঠাকুরদের মতো আমার জীবনে অনেক নারী আসতো। ওই সেই কথা তো বললে না। ওই তুমি যদি চরিত্র নষ্ট করে অনেক টাকা আনতে না, তাতেও আমার কোনো আপত্তি ছিল না। আমি চাই শুধু সুখ আর সুখ। তাহলে তাহলে তুমি আমার কাছে আমার সংসারে পড়ে আছো কেন? রাস্তায় গিয়ে সেজে গুজে দাঁড়াও। কি? টাকা নিয়ে আসা খদ্দেরে অভাব হবে না। আমি যখন বলছি তোমার কথা বড়দা, এ, পুলিশ অফিসার দিব্যেন্দু নাকি? তোর একার অবজেকশন করার ক্ষমতা না থাকে তো তোর ব্যারিস্টার মেজ থাকে না? তোর আধুনিকা মেজবৌদির শিখিয়ে দেওয়া কথা মতো তোর ব্যারিস্টার মেজটা এসে আমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করো। যদি আদালত হয়, তোমার এই সংসারে প্রত্যেকটি মানুষের কাছে তোমার চরিত্র বিশ্লেষণ করতে চাই। শুভেন্দু, তুই কার চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে চাইছিস? আমার বড় ছেলে শুভেন্দু? শুভেন্দু তোমার একমাত্র সন্তান নয় ভারতে। অবেন্দু, দিব্যেন্দু এরাও তোমার সন্তান। এদের দিকেও তোমার সমান নিশ্চিত তাকানো উচিত। তুমি? আমি না থাকলে কি হবে? তুমি তো থাকছো, তাহলেই হবে। ওরাই তো ধুতি পাঞ্জাবি পরা বাবাকে প্যান্ট শার্ট পরতে শিখিয়েছে। চাকরি করা টাকা কিংবা ঘুষের পয়সায় ভরিয়ে দিচ্ছে নতুন কেনা স্টিল আলমারি। আপনার কথা কিন্তু ভীষণ আপত্তিকর। তুমি আপত্তি করবে না বড় বৌমা? আমি আপত্তি করতে যাব কেন? আমার কথাগুলো ওই লোপাই তো বলে দিয়েছে। তারপরেও আমি বলছি, আমার একটা মেজবা পরামর্শ না দিয়ে তুমি বিচারকে ঠিক করছো কোন সাহসে? এবং প্রয়োজনের সাহসে বিদিশা আমাদের একমাত্র স্নেহের বোন, তার বিয়ে দেবার সময় হয়েছে। দেশ এবং সমাজের অবস্থা ভালো নয়, তাই সব দিক বিচার বিবেচনা করে আমি বিদিশার বিয়ে ঠিক করেছি। বিয়ে তো ঠিক করেছো, কিন্তু টাকা পাবে কোথায়? টাকা অত সোনা তুমি কি করে জোগাড় করবে? তোরা জোগাড় করবি, টাকা তোরা দিবি। গোপনে গোপনে তোরা বাড়ি কিনছিস, গাড়ি কিনছিস, আর বোনের বিয়ের টাকা তোরা দিতে পারবি না। চিৎকার করো না ভারতী, চিৎকার করো না। ওদের নাবালক মনে করে সেই পুরোনো দিনের মতো তুমি শাসন করতে চেও না। হ্যাঁ, আমার ঠাকুরজি যথেষ্ট বড় হয়েছে। বলে ঠোঁটে লিপস্টিক দিয়ে ট্রামে বাসে উঠে কলকাতায় ঘুরে বেড়াচ্ছে। কেন একটা প্রেম করতে পারে না? প্রেম করে বিয়ে করতে পারে না? আরে আমার বাবার তো টাকা পয়সার কোনো অভাব ছিল না। তাও তো আমি এই তপেন্দুকে প্রেম করেই বিয়ে করেছি। একথা যখন তুমি বলতেই পেরেছো বৌমা, তখন আমিও সংকোচের বন্ধ দরজা খুলে দিয়ে মানবিকতার দুয়ারে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি, সেই জন্যই তোমার জীবন থেকে প্রেম শেষ হয়ে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে তোমার স্নেহ, প্রীতি, ভালোবাসা। বিয়ের আগে থেকে লজ্জা খরচ করে করে লজ্জাটাও তোমার শেষ হয়ে গেছে। জবাব তোমাকে দিতে হবে বৌমা। বলো, বিয়ের পরেও তোমার এত সাজসজ্জা কেন? কেন তুমি স্বামীকে বাদ দিয়ে দেওরের সঙ্গে অনেক সময় কাটাও? নাভির নিচে শাড়ি পরে কোন পল্লীর মেয়েরা? আর তুমি যদি উত্তরটা দিতে না পারো, তোমার দিদিকে উত্তরটা দিতে বলো। উত্তরটা আমি দিচ্ছি শুভেন্দু। তুই তোর মায়ের 7 টাকা দিয়ে কেনা সন্তান এই 7 মহলার সুখের অন্তপুরে ঢুকবি কি করে? শোন, ওরা যা করছে তাই করবে, ওরা যা বলছে তাই হবে। বিশাল বিয়ে এখন হবে না, কারণ সবে মাত্র তোমরা সংসার করছে। না, ওরা সংসার করেনি, ওরা সংসারটাকে ভাঙছে। ওই আচ্ছরা পাপ, আচ্ছরা লালসা আমার সত্যের সংসারটাকে ভেঙে টেনে নিয়ে যাচ্ছে নরকের অন্ধকারে। আমার মেয়েকে আমি কিছুতেই নরকে নামতে দেবো না রে বাবা। আমি ওর বিয়ে দিতে চাই, আমি ওর বিয়ে দিতে চাই। শোন শোন, আমি যদি তোর মা হয়ে থাকি, আমি যদি তোদের গর্বে ধারণ করে
করেছে। হ্যাঁ, গাড়ি তো না কিনে নয়, তবুও চাইছো যখন, তখন আমি 5,000 টাকা দেবো। পুলিশ অফিসার দিব্যেন্দু বাবু, আপনি কি দেবেন? আপনি? আমার তো মেকার মতো অত ইনকাম নয়, কয়েকটা কোম্পানি শেয়ার কিনেছি, ব্যাংকে সব টাকা ফিক্স। আচ্ছা ঠিক আছে, চাইছি যখন আমি 4,000 টাকা দেবো। আমার মা কাঁদতে কাঁদতে চোখে ঝাপসা রেখে কথা বলতে না পেরে বোবা হয়ে গেছে। আপনি কি কিছু সাহায্য করবেন? আপনি কি দেবেন? আপনি? আমি সর্বস্ব দিয়ে আমার একমাত্র বোন বিদিশার বিয়ে দেবো। ওরে বাবা, তুমি কি আছে বাবা? তোর কি আছে? চাকরি করে তুই জব পাস সবই তো তুই আমার হাতে তুলে দিস। তাই দিয়ে আমি সংসারটা চালাই। দিব্যেন্দু ঘুষের টাকা দিয়ে তোর বাবাকে কিনেছে, কিন্তু আমাকে কিনতে পারিনি। আমাকে কিনতে পারিনি। তাই সবার সামনে আমি প্রতিজ্ঞা করে বলছি, আমি তোকে ভিখারি সাজিয়ে আমার মেয়েকে আমি সুখী করতে চাই না, চাই না। ওদের চোখ! আমার ব্যারিস্টার ভাই আমাকে আইনসম্মত ভাবে বলছে আমি চোর। আমার পুলিশ অফিসার ভাই অর্থনৈতিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাকে বলছে ধাপ্পাবাজ। শেষ কথাটা আপনি জানিয়ে দিন বাবা। হ্যাঁ বলবোই তো বৌমা, সত্যকে গোপন করে মিথ্যেকে আশ্রয় করে এই ভারতের এই স্বাধীনতার সুন্দর সুন্দর এই সংসারের অনেক ক্ষতি করেছে। তাই সংসারটাকে দুভাগ করে দিয়ে আমার স্ত্রী আর মেয়েকে প্রথম ভাগে পাঠিয়ে দিয়ে আমি তৃতীয় ভাগে চলে গেলাম। এই সংসারটাকে আমি ভাগ করে দিলাম। ভাগে হয়ে সবে পুরি হলো ছাড়ে সবে পুরি হলো ছাড়ে নদীর পারে হাসি ও পারিতে ভাগ হয়ে গেল ভাগ হয়ে গেল